মহাশয় সাহেবকে আন্তরিক ধন্যবাদ। আর উত্তর মালদা সাহিত্য পরিষদের সম্পাদক, সভাপতি এবং অন্যান্য সকল কবি সাহিত্যিকরা আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দুটো কথা বলছি। কোথায় কি লিখেছে তারও একটা, তার পরিবারও হয়তো মানে এটা অচম্বিত হয়ে যাবে যে চাঁচলের সাহিত্য পরিষদ তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। এই যে একটা আপনারা বৃত্তের মধ্যে আছেন, একটা অসম লড়াই চালিয়ে যাচ্ছেন, যে একটা উত্তর মালদা সাহিত্য পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করতেই হয়। এই যে কারণে শ্রদ্ধা করে, যে অদ্ভুত লোক, খুব প্রিয়জন চলে গেলেও লেখালেখি ছাড়ে না, অভাব হলেও লেখালেখি ছাড়ে না, সব সময় যে কোনো বন্যা, বর্ষা, যুদ্ধ, দাঙ্গা সবসময় লেখালেখির মধ্যে আছে। আমাদের একটু কিছু হয়ে গেলে ভাই আর পারছি না, এই প্রবলেম, এই লেখালেখি, এই চাপ, এই সরকারি কাজের অসুবিধা, এটা ওরা থাকে। কিন্তু মহসিন সাহেবের যুদ্ধ হোক, বন্যা হোক, দাঙ্গা হোক, ও লিখেই যাচ্ছে, লিখেই যায়। একটা অদ্ভুত লোক। এটা আমি সবসময় এটা প্রশংসা করি বিভিন্ন জায়গায়। উত্তর মালদা সাহিত্য পরিষদকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য। আপনারা এটাতে লেগে আছেন, থাকেন। আমিও আগামী দিনে আপনাদের সঙ্গে সামিল হওয়ার চেষ্টা করব। এই কথা বলে আপনাদেরকে আবার ধন্যবাদ, শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। মতো উনি চলে গেছেন, কিন্তু উনার যা প্রতিভা ছিলেন সত্যি খুবই, উনার অনবদ্য প্রতিভা। এবং উনি একটা বই সম্পাদনা করেছেন, সেটা হচ্ছে ভাঙাতরি। এই বইটা উনারই সম্পাদনা। এবং আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখাও করেছি, ওনার সঙ্গে কথা বলেছি। উনি 100% হ্যান্ডিক্যাপ ছিলেন, তার মধ্যেও উনি এমন আমাদের উপহার দিয়ে যাবেন ভাঙাতরি এই বই, এবং ওনার অনেক কবিতা, এবং উনি অনেক গল্প কবিতা লিখেছেন, গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আমি ওনার সম্পর্কে যেটুকু জানি, শিক্ষাগত যোগ্যতা ওনার তেমন ছিলেন না। উনি 8ম শ্রেণী পাস করেছিলেন, কিন্তু আমি মনে করি প্রতিভা ও শিক্ষকতার যোগ্যতা থেকে আসে না। প্রতিভাটা হচ্ছে একটা জন্মগত, এবং সেই প্রতিভা উনি পেয়েছিলেন। উনার যে লেখার ধরন, এবং সেটা সত্যি খুব প্রশংসনীয়। অতএব আমি বিশেষ কিছু ওনার সম্পর্কে বলছি না, তবে ওনার একটা কথা আমাকে খুব নাড়া দিয়েছেন। তিনি সম্পাদকীয় কলমে তিনি লিখেছিলেন ওনার কথাটা, সমাজে এমন কিছু মানুষ আছে যা ভাঙা তরির মতনই অবহেলিত। কেউ কঠিন পরিস্থিতির কারণে, অথবা কেউ বয়সের ভারে যখন দুর্বল হয়ে পড়ে, তাকে দেখাশোনা করার মতো আর কেউ হয় না। অবহেলিত হয়ে পড়ে থাকে সকলের সামনে। মানুষ নিজের স্বার্থে ভুলে যায় তার উপকারগুলো। এই ভাঙা তরিটি কত মানুষকে একদিন তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে সাহায্য করেছে, অথচ তরিটি একটু ভেঙে পড়ে যাওয়াই তার দিকে আর কেউ চেয়েও তাকায় না। এত মানুষ ভিড়েও কাণ্ডারিবিহীন তরি, জ্বালানি কাঠখড়ি, আজ হয়তো সে চেয়ে আছে আবার আগের মতো সব ফিরে পাবে। হাই চাওয়া, মনটা কতই কিছুই না চায়। সে চায় কেউ তাকে একটু জীবন দিক, তাকে মেরামত করুক, সুস্থ করুক। কিন্তু কাণ্ডারে বিহীন তরির সব চাওয়াই তার বৃথা। ওনার একটা আমি উদ্ধৃতি লিখেছেন উনি, খুব, কাণ্ডারে বিহীন তরি আমি কোন ঘাটে লাগি বলো, এই গাঙে ঢেই আর ওই ঢেউ জল অতল। জয়ন্ত প্রামিক লিখেছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। উত্তর মালদা সাহিত্য পরিষদের গুণীজনদের উপস্থিতিতে এখানে আমরা যে হয়েছি, তার জন্য আমার আন্তরিক অভিনন্দন।
এই ইউনিয়ন বেঞ্চ আদালত এর ভিত্তিতে যে বই প্রকাশ হলো, সেখানে আমরা উপস্থিত হতে পেরেছি, বা বিশেষ করে আমি উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং সবার মুখে একটি বিশেষ নাম, জয়ন্ত প্রামাণিক, সত্যি ওনার নাম না নেওয়াটা আজকে মনে হয় অপূর্ণতা হয়েছে থেকে আমাদের মধ্য থেকে। তার জন্য আমার গভীর সমবেদনা। ওনার এই দুটো লাইন, এই লাইনটি পড়ে আমার বক্তব্য শেষ করব। কাণ্ডারিবিহীন তরি আমি কোন ঘাটে লাগি বল, এই গাঙে ঢেউ আর ঢেউ জল অতল। মহসিন সাহেব, আমার প্রেসিডেন্ট, আমাদের হলদা সাহেব, রয়নেদা আর সাত্তাদা আর সবাই আমাদের সাথী বৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। জয়ন্ত প্রামাণিক আমাদের ছেড়ে চলে গেছেন। সত্যি বলতে আমি খুবই মর্মাহত এবং দুঃখিত, কারণ ওনার সাথে আমার সশরীরে ফিজিক্যালি দেখা হয়নি, কিন্তু ফোনে যা কথা হয়েছে এবং যা আসছে আমাকে অনুপ্রাণিত করেছে যে ইউনিয়ন বেঞ্চ আদালত এর বিচার ব্যবস্থা ও অন্যান্য নিয়ে রায়দান পদ্ধতি প্রকাশ অনুষ্ঠানে যে মহসিন সাহেব লিখেছেন, আমি আগেই ওনার বক্তব্যে প্রভাবিত। কয়েকবার উনি বক্তব্য দিয়েছেন, আমাকে খুব ভালো লেগেছে যে একজন জ্ঞানী ব্যক্তি আছে, যার জন্য আমি নিজেকেও খুব গর্বিত মনে করতাম যে আমি জ্ঞানী গুণীদের মধ্যে বসা ওঠা করি। এটাই আমার কথা ছিল। থ্যাংক ইউ। যে রবিবাসরীয় অনুষ্ঠান, তার সভাপতি এবং আরও উপস্থিত কবিবর্গ সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের এই অনুষ্ঠানের বিষয়বস্তু হিসেবে আমাদের জয়ন্ত দ্বারা কথাটা ছিল না। তিনি হঠাৎ আমরা যখন নোটিশটা দিয়ে দিই, তারপরে তিনি পরলোক গমন করেছেন। তো আমাদের পরে আলোচনা হলো যে আমাদের আসলে স্মরণসভা করতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট ক্ষুদ্র আয়োজন আমাদের যতটা পেরেছি আমরা করলাম। তো ওনার যে ইচ্ছা শক্তি এবং কাজ করার যে মানসিকতা, সত্যি খুব প্রশংসনীয়। তো আজকে ওনার আমি একটা ছোট্ট কবিতা আর কি ভাঙাতড়িতে প্রকাশিত হয়েছিল, সেটাই পাঠ করছি। কবিতাটার নাম হচ্ছে আপন বাড়ি, জয়ন্ত প্রামাণিকের লেখা। বাড়ি মানে মাতৃক্রোড়, বাসস্থান নয়, যেইখানে স্নেহ, আদর আর ভালোবাসা নির্ভর। বাড়িকে বাসস্থান করো না যেন কুকুর শৃগালের বাস, নইলে কেউ উজাড় করে আনন্দে মানাবে উল্লাস। বাড়ি ফিরে বেলা শেষে আসে কত শান্তি, নইলে তো ভুবন ভরা ব্যস্ততা আর ক্লান্তি। আপনজনের প্রতি কর্তব্য আছে আর আছে মোহ, কর্তব্য বিনে এক লাশ, পঞ্চেন্দ্রিয় গঠিত এ দেহ। যে সুখ তুমি পেতে চাও অন্যের অন্ন কেড়ে, দেখো চেয়ে রাজাও ভোগে অন্যের ভাণ্ডার গড়ে। স্বর্গ নরক বলে আছে কিছু এ মনের কল্পনা, বাড়ির পাশেই স্বর্গ নরক এ কোনো গল্প না। পুস্তক পড়ে হও জ্ঞানী বলে গুণীজন, চরিত্র এক অমূল্য সম্পদ, তাই করো চরিত্র গঠন। এই হচ্ছে ওনার কবিতা আর কি, আপন বাড়ি। তো তিনি এই ছোট্ট কবিতার মধ্য দিয়ে আমাদের খুব সুন্দর বার্তা দিয়েছেন, এবং আমরা আগামীতে সারদ সংখ্যা আমাদের মুক্তধারা প্রকাশ করতে পারি, তার একটা উদ্যোগ আমরা নেব। জায়গা সেটা দখল করেছে অন্যজন। যে মানুষটা চলতে পারে না, মানে শুধু ঘাড় ছাড়া ওর কিছু ছিল না, সত্তারদা ঘাটটা শুধু ঘোরাতে পারে আর কিছু না, সেই মানুষটার জায়গা দখল করেছে। সেই মানুষটা খেতে পায় না, কি খাবে সেটা করতে পারে না, সেই মানুষটা ওইখানে ওর লিখেছে বাড়ি মানে মাতৃগুরু। ওর মনের মধ্যে যে কি দুর্দশা আপনি কল্পনা করতে পারবেন না। আমি পোস্ট করলাম, 2 লক্ষ ভিউ হয়েছে ওটাতে, এবং 2 লাখ দেখে নিয়ে ওটাতে 2 লাখ, মানে 2 লাখ লোক জেনেছে। তো কি হয়েছে, জয়ন্তর কিছু হয়নি,
জয়ন্তর কিছু হয়নি, জয়ন্ত চলে গেছে। 2 লাখ ভিউ, মানে আমি ওটা দিয়েছি বলে 2 লাখ লোক জানতে পেরেছে যে ওই ছেলেটা মারা গেল, কিন্তু এটা বলা যাচ্ছে না। এই যে রাষ্ট্রীয় বৈষম্য, এটাকে আমি আর কোনো বিশ্লেষণে গেলাম না, এই আয়োজিত বৈষম্যটাকে আপনারা একটু চিন্তা করবেন। আর মাঝখানে আমি একটু প্রথমেই আর কি কি কারণে আজকে উপস্থিত হয়েছি সবাই মিলে আমরা বলেছিলাম, অবগত হয়েছেন, ধন্যবাদ। ঠিক আছে। সন্ধ্যা কবিতাটা পড়ার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিচ্ছি যে বর্তমানে আমরা যে পরিস্থিতিতে আছি এবং যাচ্ছি, তো আমাদের যে কালচার, গ্রামের যে কৃষ্টি কালচার, সেটা থেকে আমরা যেন ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে, এবং কৃষকেরা যে পদ্ধতিতে চাষবাস করছিল সেটা যেন ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। এখন আধুনিক পদ্ধতিতে চাষবাস হচ্ছে এবং কৃষকের আশা ভরসা সব যেন ঘুণে খেয়ে নিচ্ছে। তাহলে এবার হাবিজুল হয়েছে। আচ্ছা, আজকে এই যে বই প্রকাশিত হচ্ছে আমার দাদুর, মহসিন দাদুর, এই বইয়ের নামকরণটাই আমার খুব পছন্দের হয়েছে। এর ভিতরে কি আছে বই না পড়লে বুঝতে পারবো না, তবে নামকরণের সঙ্গে নিশ্চয়ই সাদৃশ্য রয়েছে বইয়ের ভিতরে, সেটা দেখার পরে হয়তো বুঝতে পারবো। সেটাতে আজকে সামিল হয়ে খুব ভালো লাগছে, আর অনেকদিন পরে আমি আসতে পেরেছি। ঠিক আছে, ডেকেছে দাদু, তো যাই হোক, এই অনুষ্ঠানে থেকে খুব ভালো লাগলো। সকলের প্রতি আমার শ্রদ্ধা ও সালাম রইল। প্রথমে একটা কথা বলি, 6-7 দিন আগে আমার খবরের কাগজ পড়ার খুব নেশা। খবরের কাগজ না পড়লে, বই লেখা যায় না, বইয়ের ইতিহাস তৈরি করা যায় না। খবরের কাগজ কিনে কোনোদিন 1টা, কোনোদিন 2টো, কোনোদিন 3টা, সব কাগজ আমি কিনি। আমাকে এসে একদম দ্বিতীয় প্রসঙ্গ হলো আমার এই বইটা হলো, আমি এখানে আসেছি 1981 সালে 25শে জুন এরকম একটা তারিখে আমি চাঁচলে এসেছিলাম। এই সময় বাড়ি ঘর করার জন্য, তখন এই চাঁচল গ্রাম পঞ্চায়েত অফিস এরকম ছিল না, খড়ের ঘর ছিল। সেই কথাগুলো লিখেছি আজকে। এই খড়ের ঘরের ভিতরে আমাদের একজন চৌকিদার সব কাগজপত্রগুলো পুড়িয়ে ফেলে দিচ্ছিল আর কি। তো আমি এসে দেখলাম, বললাম যে আমাকে করে দাও, আমি ট্যাক্স না কাটলে বাড়ি করা যাবে না, কিছু করা যাবে না। ট্যাক্স করতে গেলাম যে এখানে ট্যাক্সটা নাই, ওই প্রধানের বাড়ি থেকে আবার সই করে নিয়ে আসতে হবে। প্রধান বাড়ি গেলাম, আসলাম, সব কিছু করলাম, দিচ্ছি, কাগজগুলো পুড়িয়ে ফেলে দিচ্ছে, সব ডায়েরি ফাইরি যত আছে লিখেছে জিনিসটা। আমি যেগুলো পড়া যাবে না, আমি বললাম নিতে পারা যাবে কি এগুলো কাগজ? তো যে ঘরে আছে জানোকে জিজ্ঞেস করে না, তো ঘরের সেক্রেটারি আছে উমেদ আলী বললো যেগুলো তো আমরা পুড়িয়ে দিচ্ছি, আপনারা যদি কোনো কাজে লাগে, আপনি লেখক মানুষ, হয়তো কোনো কাজে কোনো কিছু হতে পারে, নিয়ে যাবেন। তো একটা ডায়েরি আর কিছু নোটিশগুলো নিয়েছিলাম। সেটার উপরে ভিত্তি করে দেখা গেলো যে আমাদের চাঁচল অঞ্চলের এটা কাগজপত্র সব। আর একটা আপিল কেস ছিল মালতীপুরের এখানে, যে কাগজগুলো পেয়েছিলাম আর কি। এই আপিল কেসটা আমাদের এখানে সংশোধন হয়েছিল, ওখান থেকে হয়নি। কারণ বাতিল হয়েছিল, সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে বলে ওখানে রেজাল্টটা বাতিল করে দিয়েছিল। এই কাগজগুলো খুঁজে 5টা কেস, তখনকার যুগের 5টা কেস এখানে তুলে দিয়েছি আর কি। একটা 2টো সিএপুরের আছে, 2টা বিদ্যানন্দপুরে আছে, আর চাঁচলের 2টো আছে। মোট 5টা কেস এর ভিতরে তুলে দেওয়া হয়েছে। সেই কেসগুলো ফয়সালা হয়েছে কততে? 13 দিনে, 15 দিনে, 50 দিনে, 100 দিনে, মানে 45 দিনে কেসটা ফয়সালা হয়ে গেছে। আমার বক্তব্য হলো, এর ভিতর দিয়েছি একটা কেস যেটা 216 বছর ধরে চলছে। কেস চলছে 216 বছর ধরে, তার বংশ মরতে কে বাদী নেই। তো বাদী মরে গেল, আসামি থেকে গেল, আসামি মরে গেল, চলে গেল, এমনি করতে চলছে। এইরকম বহু কেসের উদাহরণ দিয়ে বইটা তৈরি করা হয়েছে। বুঝাতে চেয়েছে যে মানুষ যদি বিচার প্রার্থী হয়ে বিচার না পায়, তাহলে কি হবে? সে তখন বিচার চাপতে শুরু করবে, নিজে বিচার করে নিতে চাইবে, মানুষকে মারবে, অরাজকতা সৃষ্টি হবে, সব কিছু হবে। কলকাতা হাইকোর্ট কত কেস বাকি আছে, সুপ্রিম কোর্টে কত করবে, সব রেকর্ড দেওয়া আছে এতে আর কি।
তখনকার যুগে। তার সঙ্গে আরো দেওয়া আছে রাজা রাজরাদের, হুমায়ুনের বিচার কিরকম ছিল, শাহজাহানের বিচার কিরকম ছিল, পারস্যের সম্রাটের বিচার কিরকম ছিল, মুর্শিদকুলি খাঁর কিরকম বিচার ছিল, সব বিচারগুলো তুলনা করে দিয়ে আমি বলতে চেয়েছি যে বিচার ব্যবস্থাটাকে দ্রুত করা হোক, সঠিকভাবে করা হোক, সাক্ষী দেওয়া হোক। এই কথাটা, বক্তব্যটা আমার এই বইটাতে আমি তুলে ধরেছি। বইটা আশা করবো সবাই মেনে নেবেন। হ্যাঁ, মানে বইটার দাম এমনি 250 করা হয়েছে, খরচ তো প্রচুর। আপনার 150 টাকা করে দিয়ে নিন বইটা, তাহলে আর দ্বিতীয় আরো একটা বই করা যাবে, ভর্তি করতে পারা যাবে। এটাই হলো বক্তব্য। আর আমাদের সাহিত্য চলা মুশকিল হয়ে যাচ্ছে, সাহিত্য পরিষদ মুশকিল হয়েছে। প্রথমে এখানে আমরা যখন রতুয়াতে করেছিলাম, রতুয়াতে করে এখানে যে সেনাপতি করলাম, শিবরাম সংঘ পরিষদ করলাম, বহু পরিষদ করলাম, কিন্তু কোনোভাবে কাউকে আনা যাচ্ছে না। 10 জন 50 জনকে চিঠি করলাম, 5টা আছে। আর আমরা যদি না লিখি, আমরা যদি না বুঝি, আমরা যদি না করি, তা আমাদের পরবর্তী জেনারেশন করবেটা কি? একটা ইতিহাস, এই বইটা কি আছে, কি আছে বইটা, এই বইটা একটা উদাহরণ এইটাই দেখাতে চেয়েছি, এই উদাহরণ। এইগুলি আমাদের যুগে ছিল, সবচেয়ে মোবাইল ছিল না। একটা হলো জিজ্ঞেস ঘোড়া গাড়ি কিরকম, ছাত্র জিজ্ঞেস ঘোড়া গাড়ি কিরকম, মুশকিল। ঘোড়া গাড়ি তো ছিল তো আমাদের যুগে। সবে কারের আমি বলছি যে আমার কুপিতে পড়াশোনা করেছি, পাট কাঠে কেটে কলম তৈরি করেছি, করে পড়েছি। কলার রস দিয়ে রক্ত করে, হ্যাঁ করেছি। বলছি এগুলো হয় নাকি আবার? আমি যে 75 সালের আগে তো কারেন্ট ছিল না, 75 সালের আগে কারেন্ট ছিল না। 75 সালে একটাই টিভি এসেছিল মালদাতে, আর আমাদের এখানে 84 সালে প্রোগ্রাম ছিল কুন্দুর বাড়ি, আর কারো কারণে ছিল না টিভি। এখন সবারই বাড়ি হয়েছে। এরা বলছে সব দুনিয়াটা বলে এইরকমই ছিল, আজকের মতোই ছিল, কিন্তু আজকের মতো ছিল না। এই যে পরিবর্তনটা, এই যে বিবর্তনটা হলো, এই বিবর্তনটা ধরে রাখাটা একটা দরকার আছে আমার মনে করি। এই জন্য আমরা এইসব জিনিসের অবতারণা করছি, যে মানুষ যেন আমরা একদিন ছিল, একদিন কীভাবে ছিল, কীভাবে চলছিল, সেই জিনিসটা সবারই জানার দরকার। আগে মানুষ কোন আদমের যুগ থেকে আরম্ভ চলে আসে, মানুষ সব যুগে এরকম ছিল কি? ছিল না। পরপর পরিবর্তন হয়ে চলে আসে। অতএব আমাদের সবকে অগ্রসর হতে হবে, পালিয়ে যেতে চলবে না। বহু লেখক আমার সামনে আসলো, আমি অনেক লেখকের সঙ্গে মিলেছি, গোটা পশ্চিম বাংলা ঘুরেছি, একাই গেছি। বীরভূম থেকে আরম্ভ করে মেদিনীপুর থেকে হাওড়া, হুগলি, নদিয়া যত আছে, অনেক লোকের কথা এখন আমার ভালো মনে পড়ে। অমলেশ ঘোষ না অমলেশ ঘোষ, তারপরে জগন্ময় বন্দ্যোপাধ্যায়, এত ভালো লোক। 3 দিন থাকতে হবে ওখানে, নাহলে সাহিত্য সভা শেষ হবে। যা হোক, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর লেখা দিকে অগ্রসর হবেন। আর লেখা পুরস্কার সবারই নেই, সবাইকে দিতে পারে না, সবারই মাঝে মাঝে আমার রাগ হয়ে যায় যে এত দুনিয়াতে লোক পড়ে থাকলো আর লেখার দায়িত্ব আমার ঘাড়ি চাপলো। হ্যাঁ, এটা কোন ব্যাপার? হ্যাঁ, আমার ধাড়ি চড়ে না, চুলা চড়ে না, কিছু চড়ে না, এই বইটা করছে 12,000 টাকা খরচ। হ্যাঁ, তো এই জন্য আমি বলতে চাই যে যারা অর্থ আছে, যাদের টাকা পয়সা আছে, তারা সমাজকে কিছু দিয়ে যান, 10 দিন পরে মানুষ ওটা থেকে জ্ঞান অর্জন করবে। আপনার জ্ঞান অর্জন যদি করে, তা লাভবান আপনি হবেন। এটা সাদকায় জারিয়া হলো এটা। এই বইটা পড়ে যদি কেউ আমার উপকৃত হয়, সাধারণ মানুষ যদি কোনো জ্ঞান অর্জন করে থাকে, এই উপকৃত হয়ে থাকে, তাহলে তার প্রতিফল আমি বইটা কিনে 10 টাকা দিয়ে, এটা আমার লাভ হবে না, লাভ হবে না। সবাই আপনারা সব ঠিক থাকুন। এখান থেকে আমি শেষ করলাম। আমাদের সভাপতি এবার কিছু বলবেন, তার মূল্যবান বক্তব্য আপনারা সবাই শ্রবণ করবেন। শুভ সন্ধ্যা। সংস্কৃতে একটি কথা আছে, শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। মহসিনদা আমার মিতা, উনি লাস্টের দিকে কথাটা বলেছেন বলে ওখান থেকে একটু কথা বললাম, যে শ্রদ্ধার যারা পাত্র হন ওরা জ্ঞান অর্জন করেন, আবার যিনি জ্ঞান অর্জন করবেন উনি তো শ্রদ্ধার পাত্র হবেন। গোস্বামী বাবু নিশ্চয়ই ভালো জানবেন। আজকের এই মহতি অনুষ্ঠানে যে প্রাসঙ্গিকতা, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে উত্তর মালদা সাহিত্য পরিষদের যে বৈঠক, সেই পারপাসে রবিবার করে হয় সেই দিন। তার সঙ্গে অন্তরা পত্রিকার সহযোগিতায় হোক,
আর উকি পত্রিকার সহযোগিতায় হোক, আজকে আমাদের সর্বজন বিদিত গুণী মানুষ, আমার নামে নামাঙ্কিত মোহাম্মদ মহসিন আলী সাহেবের বই ইউনিয়ন বেঞ্চ আদালতে বিচার ব্যবস্থা ও রায়দান পদ্ধতি, এটা প্রকাশ পেয়ে গেছে। আমি প্রথমেই চাইবো যে উনি আরো বেশি করে লিখুন, 80 বছর বয়স হয়েছে, উনি দীর্ঘায়ু হোক, আরো বেশি করে লিখুন সমাজের মঙ্গলের জন্য। তবে কি আইনে বলেছেন, যেখানে বই পড়ানো হয় সেখানে একদিন না একদিন মানুষ পড়ানো হবেই। দারুণ কথা, ব্যাখ্যা আপনারা জানেন, গুণীজন মানুষ আপনারা, শিল্পী সাহিত্যিক সব মানুষ আছেন এখানে। জোর যেন কমছে, মুখের জোর খুব, কিন্তু শরীরের জোর কমে যাচ্ছে। মুখটাই রাখে। হ্যাঁ, তো যাই হোক, আপনার কিছু নেবেন না, আপনারা সবাই ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, শুধু নিজে না, আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই, মানে সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের বিকাশ হোক, সম্প্রীতি গড়ে উঠুক, ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিক আদর্শের জয় হোক। এটা কিভাবে হবে এগুলো দেখুন, চিন্তা ভাবনা করুন। আমাদের সমাজকে বাঁচাতে হবে, আমরাই যদি না এগিয়ে আসি সমাজ আরো খারাপ দিকে যাবে, তখন মানব সমাজ যে ধ্বংসের মুখে পতিত হবে।